এসএসসিতে ৩ শতাধিক স্কুলে পাশ করেনি কেউ। মান নিয়ে প্রশ্ন উঠলেও শিক্ষার্থী ঝরে পড়াকে দুষছেন শিক্ষকরা। সরেজমিনে তদন্ত করবে বোর্ড। এখানে তো 5 জন ছাত্রী ছিল, 5 জনের ভিতরে 5 জনই ফেল হয়েছে। মাস্টাররা ওই অফিস ঘরে বসে কিছুক্ষণ একটা আড্ডা দিবে। স্কুলের শিক্ষকের ঘাটতি ছিল, সেহেতু আমাদের রেজাল্টটা খারাপ। বিজ্ঞানের উচ্চারণগুলো করতে পারে না, কিন্তু তাদেরকে সায়েন্সে স্টুডেন্ট বাড়ানোর জন্য এটুকু আমাদের করতে হচ্ছে। চাঁদপুরে বাস ট্রাক সংঘর্ষে 3 জন নিহত, আহত অন্তত 15। নড়াইল ও কুষ্টিয়ায় বেহাল সড়কের দুর্ভোগ, দীর্ঘদিনেও সংস্কার না করায় ক্ষোভ। আমাকে খুব দুরবস্থা চলতেছে রাস্তা। মালামাল নিয়ে যাইতে পারছে না, বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে যাইতে হচ্ছে। আমরা একজন পৌরবাসী হিসাবে আমি এর থেকে পরিত্রাণ চাই। জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। অপরিকল্পিত ড্রেজিংকে দুষছেন স্থানীয়রা। নদী খননের ফলে নদীর যে পানির যে গতিপথটা পরিবর্তন হয়ে যায়। পাকা রাস্তা সহ আমার জমি সহ ভাঙে যেতেছে। কেলা জমি না ছিল, নদী ভাঙ্গা গেল, এখন কি করে রাখাম। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। ভয়াবহ এই ফল বিপর্যয়ে ক্ষুব্ধ অভিভাবকরা প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে। অন্যদিকে ছাত্রছাত্রী ঝরে পড়াকে কারণ হিসেবে দুষছেন শিক্ষকরা। বোর্ড কর্মকর্তারা জানান, এসব স্কুলের প্রধানদের থেকে নেওয়া হবে ব্যাখ্যা, পরবর্তীতে গ্রহণ করা হবে প্রয়োজনীয় ব্যবস্থা। গ্রামের মেঠোপথের পাশে ঠায় দাঁড়ানো ছোট্ট একটি স্কুল। বন্ধ গেট দেখে বোঝার উপায় নেই শেষ কবে খোলা হয়েছিল। এই বছর এসএসসিতে স্কুলটির 13 শিক্ষার্থী অংশ নেয়। দুর্ভাগ্যক্রমে কেউই পাশ করতে পারেনি। এসএসসিতে কোনো শিক্ষার্থী পাশ করেনি রাজশাহী বোর্ডে এমন শিক্ষা প্রতিষ্ঠান 6টি। শিক্ষক না ভালো, আবার আমার ভিডিও যা বলেছি বই দেখালে ইত্যাবু, তাও কিছু বলার নাই। 11 জন পরীক্ষা দিয়েছি, 11 জনের আপনার গণিতেই ফেল পড়েছি। আচ্ছা, অন্য সব সাবজেক্টেই তো পাস আছি। আইসা আপনার মনে করেন মাস্টাররা ওই অফিস ঘরে বসে কিছুক্ষণ একটা আড্ডা দিবে, ছেলে পেলে ওই খেলাধুলা একটু করে করবে। এসএসসিতে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে দিনাজপুর বোর্ডে এরকম স্কুলের সংখ্যা 18টি। তার মধ্যে একটি কুড়িগ্রাম সদরের পূর্ব কুমোরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। সাইনবোর্ড ছাড়া কোনোভাবেই বোঝার উপায় নেই এটি একটি বিদ্যালয়। মাত্র একজন শিক্ষার্থী এসএসসি দিয়েও পাশ করতে পারেনি। জেলার 4টি বিদ্যালয়ে একইভাবে ফল বিপর্যয় হয়েছে। ভুতুরে বাড়ির মতো পরিবেশ দেখা যাচ্ছে। আমরা চাই এখানে উন্নয়ন হোক। যেহেতু আমাদের স্কুলের শিক্ষকের ঘাটতি ছিল, সেহেতু আমাদের রেজাল্টটা খারাপ। এখানে এই কারণে খারাপ হয়েছে। আমিও ভাবছিলাম যে এসএসসি পরীক্ষায় পাশ করবো অবশ্যই, কিন্তু রেজাল্ট যখন আসলো দেখলাম যে বিজ্ঞান সাবজেক্টে আমার ফেল হয়েছে। ঠাকুরগাঁয়ের 5টি বিদ্যালয় রয়েছে সেই তালিকায়। তাই সারা দেশে এসএসসির ফল প্রকাশের পর যখন শিক্ষক শিক্ষার্থীরা আনন্দে মেতেছে, তখন সেসব স্কুলে শুনশান নীরবতা। কয়েকটি স্কুল একেবারেই জনমানবহীন। সন্তানদের ফল বিপর্যয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষকরা দায় এড়াতে বলছেন নানা সমস্যার কথা। আমার মেয়ে এখানে পড়ছে আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের। এবার মেট্রিক পরীক্ষা দিছে, ফেল করছে 3 সাবজেক্ট। এখানে তো 5 জন ছাত্রী ছিল, 5 জনের ভিতরে 5 জনই ফেল হয়েছে। আর বিশেষ তো দেখতেছেন যে স্কুলের কি অবস্থা। এইরকম একটা প্রতিষ্ঠানে কোনো আর্টসের কোনো স্টুডেন্ট নেই। বিজ্ঞানের উচ্চারণগুলো করতে পারে না, কিন্তু তাদেরকে সায়েন্সে স্টুডেন্ট বাড়ানোর জন্য এটুকু আমাদের করতে হচ্ছে। এরা যখন সায়েন্স নিয়ে নিল, এখন আজকে যেটা রেজাল্টে দেখা গেল যে ওরা সায়েন্সের সাবজেক্টে ফেল করছে। আর্টসের সাবজেক্টগুলো রেজাল্ট ভালো, এবং সব মিলে যে রেজাল্টের গ্রেড এটাও আবার ভালো আছে, কিন্তু সায়েন্সের সাবজেক্ট খারাপ করছে। যশোর বোর্ডের 11টি স্কুলের কোনো পরীক্ষার্থী এসএসসিতে কৃতকার্য হয়নি। এসব বিষয়ে বোর্ড কর্মকর্তারা বলছেন, সেসব বিদ্যালয়ের প্রধানদের থেকে নেওয়া হবে লিখিত ব্যাখ্যা। সেই সাথে সরেজমিনে তদন্ত করার কথাও জানান। একজনও পাশ করে নাই, তাদের জন্য আমরা বোর্ড থেকে একটা টিম তৈরি করব। এই টিম সশরীরে গিয়ে
মানে সরজমিনে তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিবে, সেই রিপোর্ট আমরা মন্ত্রণালয়ে জানাবো। শিক্ষক আছে, শিক্ষার্থী হাতে সংখ্যা কম, কিন্তু সংখ্যা কম হওয়ার কারণেও ফেলের যে বিষয়টা, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি, এবং এর বিষয়ে আমরা পরবর্তী তাদের কাছ থেকে যে লিখিত চেয়েছি, লিখিত জবাবের পরে আমরা ফলো আপ দেব। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাশ করেনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চাঁদপুরের শাহরাস্তিতে বাস ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৫ জন। সকালে বানিয়াচো পাটোয়ারি বাড়ি এলাকায় চাঁদপুর কুমিল্লা মহাসড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী আল আরাফা পরিবহনের বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বালুবাহী ট্রাকের। এতে ঘটনাস্থলে মারা যান ৩ জন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। নড়াইলে লোহাগড়া নারাগতি সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। ৬ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয়নি। ৩ বছরেও বেহাল সড়কে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। বৃষ্টি কমলে দ্রুত কাজ শুরুর আশ্বাস সড়ক বিভাগের। সড়কের বিভিন্ন অংশে ছোট বড় গর্ত, নেই পিচের অস্তিত্ব। বছরের পর বছর ধরে বেহাল নড়াইলের লোহাগড়া নড়াগতি সড়কের খাসিয়াল বাজার থেকে দেবদুন পর্যন্ত অংশ। বর্ষায় এই পথে চলাচলে বেড়েছে ভোগান্তির মাত্রা। ২০২২ সালে সড়কের এই ৫ কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্ত করার উদ্যোগ নেয় সড়ক বিভাগ। প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় ১২ কোটি টাকা। পরের বছর কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স, কিন্তু ৯ মাস ধরে খোঁড়াখুড়ি আর কিছু পাথর ফেলার পর তারা কাজ বন্ধ করে দেয়। ৬ মাস প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা সম্পন্ন হয়নি ৩ বছরেও। আমাকে খুব দুরবস্থা চলতেছে রাস্তা, এই অঞ্চলের লোক চলাচল করতে বিশাল একটা অসুবিধা আছে, বিশাল অসুবিধা। রোগী নিতে গেলেও যে তাদের যে কত কষ্ট আর কত যে দুর্ভোগ, এ যদি কারোর থাকে সে ছাড়া অন্য কেউ বোঝে না। সড়ক সংস্কার ও উন্নয়নের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে স্থানীয়রা, তবে তাতেও কাজ হয়নি। বিগত ৩ বছর আমাদের এই রোডটা পড়ে আছে এবং অনেক মানববন্ধন করেছি। এই রোডে ধান রোপণ হয়েছে। উপর মহল থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয় যে ৬ মাসের মধ্যে এটা করে দিচ্ছি, ৩ মাসের মধ্যে করে দিচ্ছি, কিন্তু বাস্তবে আমরা কোনো কাজ হতে দেখি। সড়ক বিভাগ জানায়, প্রকল্পের কাজ শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। আগের ঠিকাদারকে বাদ দেওয়ার পাশাপাশি করা হয়েছে জরিমানাও। বৃষ্টি কমলে দ্রুত কাজ শুরুর আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। টেন্ডারটি অ্যাপ্রুভ হয়ে ওয়ার্ক অর্ডার আমরা প্রায় মাসখানেক হলো দিয়ে দিয়েছি। তো যেহেতু বর্তমানে একটু বর্ষা মৌসুম, এই সময় বিটুমিনের কাজ করা কঠিন হয়ে যায় এবং আমাদের নির্দেশনাই আছে বর্ষাকালে বিটুমিনের কাজ করা যাবে না। তো আশা করি একটা বর্ষা একটু কমা শুরু করলে এই কাজটি ঠিকাদার শুরু করবে এবং আগামী ডিসেম্বরের ভিতরে ৫ কিলোমিটার সড়ক সার্ভিসিংয়ের কাজ সম্পন্ন। সড়কটির অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৩ লাখ টাকা। তাসমিয়া বিনতে আল মরিন, যমুনা নিউজ। কুষ্টিয়া পৌরসভার বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সড়কের চিত্র দেখলে মনে হবে কোনো অজপাড়া গায়ের দৃশ্য। নাগরিকদের অভিযোগ, নিয়মিত পৌর কর পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। ২৪ পরবর্তী সময়ে দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসকরা এড়িয়ে গেছেন সড়ক উন্নয়নের কার্যক্রম। এটা কুষ্টিয়া মোহিনীমিল এলাকার এমএমসি সড়কের অবস্থা। একেবারে সড়কের মাঝখান ভেঙে দেবে গেছে ড্রেনেজ এবং ড্রেনের পানি এই সড়কের মাঝখান দিয়েই প্রবাহিত হচ্ছে। হয়তো আর কিছুদিন পরেই এটি আরও দেবে বসে গেলে এর অবস্থাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে যাবে। কুষ্টিয়া পৌরসভার অধিকাংশ সড়কেরই এখন বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। দীর্ঘদিন এই রাস্তা খারাপ, মনে হচ্ছে পুকুর নদী হয়ে যায়। পৌরসভার যে দায়িত্বে আছে ইনারা কোনো রকম ভ্রুক্ষেপ নেয় নাই। কষ্টদায়ক ব্যাপার। আমরা একজন পৌরবাসী হিসাবে আমি এর থেকে পরিত্রাণ চাই। ভাঙ্গা সড়কের কারণে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, অন্যদিকে ভোগান্তি বেড়েছে সড়কের পাশে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের। কাল করতে 3 বার ভাঙেছে,
সমস্যা তো হয়। প্রতিদিন শহরে আসে, তাতে বৃষ্টি কাদার সময় হলে আমাদের খুবই কষ্ট হয়। সরকারকে ক্ষতিগ্রস্ত করছে, পৌরসভা জানে না ওখানে ভালো ড্রেন আছে, তাহলে কেন ওখানে ভাঙবে? বাসিন্দাদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতার কারণেই জনদুর্ভোগ দীর্ঘায়িত হয়েছে। এখন তো সম্পূর্ণ রাস্তায় ভাঙা, রাস্তা কাজ করার কোনো লোকই নাই। মালামাল নিয়ে যাইতে পারছে না, বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে যাইতে হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক জানান, সমস্যা সমাধানে এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পৌরসভার 101টি ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে দ্রুত মেরামতের আশ্বাস তার। গত মাসের রেজুলেশন আমাদের 101টি রাস্তা আইডেন্টিফাই করা হয়েছে। পৌরসভার সক্ষমতা অনুযায়ী আমরা অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া যাব। টেন্ডার প্রক্রিয়া অচিরেই শুরু হবে। পুরো পৌরসভারই 101টি রাস্তা তালিকা করা হয়েছে এবং আমরা পৌরসভার সক্ষমতা অনুযায়ী অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া যাবে এবং সেগুলো কাজ শুরু হবে। 24 পরবর্তী সভায় কুষ্টিয়া পৌরসভায় যেসব কর্মকর্তারা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেছেন, তারা মূলত পৌরসভার উন্নয়নে খুব বেশি নজর দিতে পারেননি, যার ফলে কুষ্টিয়া পৌরসভার বেশিরভাগ সড়কের এমন বেহাল দশা। তবে পৌর নাগরিকেরা খুব দ্রুতই এই অবস্থা থেকে মুক্তি চান। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। অবশেষে পদ্মা সেতু হয়ে ঢাকা গোপালগঞ্জ রুটে চালু হলো সরাসরি ট্রেন চলাচল। সোমবার বিকেলে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বহুল প্রতীক্ষিত অভিযাত্রী কমিউটার। ঢাকার সাথে সরাসরি ট্রেন যোগাযোগ চালু হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রা। তাদের প্রত্যাশা, এই রেল যোগাযোগ জেলার ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন সহ সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, সন্ধ্যা নামতেই উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোপালগঞ্জ রেল স্টেশন। বহু প্রতীক্ষিত ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকতেই আনন্দে ভাসেন অপেক্ষমান মানুষ। সালে গোপালগঞ্জে রেল লাইন স্থাপনের পর একই বছর গোপালগঞ্জ রাজশাহী রুটে চালু হয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস। তবে জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল পদ্মা সেতু হয়ে সরাসরি ট্রেন রাজধানী ঢাকার সাথে যুক্ত হবে। সেই অপেক্ষা শেষ হয় সোমবার। বহুল প্রতীক্ষিত অভিযাত্রী কমিউটার পদ্মা সেতু হয়ে সোমবার সন্ধ্যা 7:10 গোপালগঞ্জ পৌঁছায়। 18 সাল থেকে ট্রেন চালু হয়েছে, তবে রাজশাহী দুর্ভাগ্যবশত, কিন্তু আমাদের গোপালগঞ্জের যে যোগাযোগটা এটা হচ্ছে কি ঢাকামুখী। আমি নিজের থেকে আসছি প্রথম প্যাসেঞ্জার, আমি খুব ভালোই এখানে এসে কথাবার্তা সবাই ভালোই পেলাম। আমাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া গোপালগঞ্জবাসী রেলে চড়ে ঢাকা যাব, আজকে সেই আশা পূরণ হচ্ছে। ট্রেন আসার খবর পেয়ে আগে থেকেই গোপালগঞ্জ রেল স্টেশনে জড়ো হন কয়েক হাজার মানুষ। ট্রেনটি স্টেশনে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানানো হয় যাত্রীদের। আমরা গোপালগঞ্জবাসী গর্বিত যে আমাদের এমপি মহোদয় গণ এই ট্রেনটা চালু করেছে। আমাদের অনেক ভোগান্তি ছিল বাসে যাওয়ার জন্য, এখন সে ভোগান্তি থাকবে না। 145 টাকার ভিতরে আমি ঢাকা যেতে পারতেছি, এর থেকে আনন্দের কিছু হইতেই পারে না। রেল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে 8টি কোচে 609টি আসন থাকবে ট্রেনটিতে। শনিবার ছাড়া সপ্তাহের 6 দিন ঢাকা গোপালগঞ্জ রুটে চলবে ট্রেনটি। ট্রেনটি 609টি আসন নিয়ে চলাচল করবে আপাতত, এবং কোচ সংখ্যা হচ্ছে 8/16। ট্রেনটি চলার ফলে গোপালগঞ্জবাসী অনেকভাবে উপকৃত হবে। জেলার মানুষের জীবনমান উন্নয়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই জানান গোপালগঞ্জের জনপ্রতিনিধিরা। মাননীয় প্রধানমন্ত্রী এবার বাংলাদেশের 64টি জেলায় যে বরাদ্দ দিয়েছেন, আমাদের গোপালগঞ্জের অবস্থান সেখানে পঞ্চম। আগামীতে আমরা নতুন বগি বলেন, নতুন চেয়ার কোচ, নতুন এসি কোচ যা যা চালু করা দরকার ইনশাআল্লাহ আমরা 6 মাসের মধ্যে করতে চাই। প্রতিদিন বিকেল 3:13 ঢাকা থেকে ছেড়ে যাওয়া অভিযাত্রী কমিউটার গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা 6:45। একই দিন গোপালগঞ্জ থেকে সন্ধ্যা 7:25 ছেড়ে ঢাকায় ফিরবে রাত 10:25। জারিন অর্নি, যমুনা নিউজ। নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরের একটি সিলগালা গোডাউন থেকে জব্দ করা 88 টন নিষিদ্ধ কীটনাশক উধাও হয়ে গেছে। গত 29 জুলাই বিষয়টি জানাজানি হলেও এখনো এর কোনো হদিশ মেলেনি। হয়নি কোনো মামলাও। 2 কোটি টাকার মালামাল উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্পনগরী, এখানেই একটি গুদামে জব্দ করা 88 টন নিষিদ্ধ কীটনাশক ব্রিফার G5 রাখা ছিল, কিন্তু 2 কোটি টাকার বালাইনাশক এখান থেকে উধাও হয়ে গেছে।
ঘটনাটি সামনে আসে 29 জুলাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জব্দকৃত নিষিদ্ধ বালাইনাশক ধ্বংস করতে গেলে দেখতে পান গুদাম ফাঁকা। 93 টনের মধ্যে 88 টনই গায়েব। পরে ম্যাজিস্ট্রেট ধ্বংস অভিযান পরিচালনা না করেই চলে যান। তৎকালীন সৈয়দপুর উপজেলার সম্মানিত সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনার উপস্থিতিতে জব্দ করে মালামাল সিলগালা করা ছিল এবং তার তদারকির দায়িত্ব তৎকালীন বিসিক কর্মকর্তাকে দেওয়া ছিল এবং সিলগালা অবস্থায় মালামাল অক্ষত অবস্থায় রাখা ছিল। আমি তো এটা আর কিছু মন্তব্য করতে পারছি না। দায়িত্বপ্রাপ্ত বিসিক কর্মকর্তা জানান, গুদামের পেছনের দেয়ালের কিছু অংশে নতুন প্লাস্টারের চিহ্ন দেখা গেছে। হয়তো সেখান দিয়ে বালাইনাশকগুলো সরানো হতে পারে, তবে এ বিষয়ে কিছুই জানেন না তিনি। আমি প্রতিদিন এটা খোঁজখবর রেখেছি। আপনারা তো জানেন আমি 9টা টু 5টা পর্যন্ত থাকি অফিস টাইম। পরবর্তীতে দেখা যাচ্ছে আমি উক্ত মালিক গোডাউনের মালিক প্লাস আমার যে নিরাপত্তা প্রহরী ছিল তাদেরকেও আমি বলে গেছি যে এই তালায় যাতে কখনো হাত দেওয়া না হয়। সবাই সতর্ক ছিল, বাট তারপরও চোরেরা কীভাবে যেন এটা আর কি অপসারণ করেছে এটা আমরা বলতে পারছি না। 2024 সালের 25 জুন বিসিকের গুদাম থেকে নিষিদ্ধ বালাইনাশক যশোরে নেওয়ার সময় প্রশাসনের অভিযানে ধরা পড়ে। পরে কৃষি কর্মকর্তার মামলায় 57 দিন কারাগারে ছিলেন কীটনাশকের মালিক মনোয়ার হোসেন। আমি তো ভাই যেহেতু পা ফেলি নাই আর চোখ দিয়ে দেখিয়ে নেই, আমি এই সম্বন্ধে কোনো কিছু বলাটা আমার বোকামি ভাই। আমি কেমন করে বলবো এটা, যেহেতু আমি ভিতরে ঢুকি নেই, জানি না। ওই এলাকার ঘাসের সাথেও পরিচয় আমার নেই। পুলিশ বলছে আদালতের নির্দেশ মোতাবেক দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে। যখন ধ্বংস করবে এমত অবস্থায় সবারই মনে একটা যে মালামাল তো অনেক, এখানে মাল তো কই বেশি, একটা তো মাল নাই, ধ্বংস হয়নি ওই দিন। এখন পরবর্তী বিজ্ঞ আদালতের আদেশ যেভাবে হবে সেভাবে আমরা কাজ করব। G5 ফসলের বিভিন্ন পোকা দমনে ব্যবহৃত হয়, কিন্তু বালাইনাশকটি মানুষসহ বেশিরভাগ প্রাণীর জন্যই মারাত্মক ক্ষতিকর। 2023 সালে বাংলাদেশ এটি নিষিদ্ধ করে। তাপস সরকার, যমুনা নিউজ। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে র্যাব জানায়, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ফল বাজারের ভেতরে একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালায়। এ সময় কয়েকটি কক্ষ থেকে সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকা। অবৈধভাবে বিদেশি সিগারেট আমদানি ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙনে দিশেহারা জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্দারা একের পর এক নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, পাকা সড়ক ও ফসলি জমি। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে ড্রেজিংয়ের কারণেই এই ভাঙনের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। 11 সদস্যের সংসার হলেও জমিতে ফসল ফলিয়ে সচ্ছলতার সাথেই কাটত জামালপুরের ইসলামপুর উপজেলার বেলকুচি গ্রামের কৃষক আব্দুল মজিদের দিন। কিন্তু মাত্র 2 মাসের ব্যবধানে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হবার জোগাড় ষাটোর্ধ্ব মজিদের। অব্যাহত নদী ভাঙনে বিলীন হয়ে গেছে তার জমি জমা। পাকা রাস্তা সহ আমার জমি সহ ভেঙে যেতেছে। আমার এই 90% জমি এখানে। এই 90% জমি দিয়ে আমার বউ বাচ্চা গরু বাছুর সব চলে। আমার যেমন মনে করেন আর আবাদি কোনো জমি নাই। এই জনপদকে প্রতিদিনই একটু একটু করে গ্রাস করছে ব্রহ্মপুত্র। নদী গর্ভে গেছে বাড়িঘর, আবাদি জমি, ভেঙে গেছে পাকা সড়কও। চোখের সামনে সব হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। এই বাড়ি গজল ভেঙে যায়, আমরা কি করি খামু? তাহলে মনে করেন যে আমরা আর কোনো মিহে যাওয়ার কোনো নাই। টাওয়ার ছিল নদীর পশ্চিম পাশে, ওখান থেকে ভাঙ্গা মানে এত দূর পর্যন্ত আসছে। আর রাস্তা ছিল 1 কিলোর বেশি রাস্তা, মানে নদীত পড়ে গেছে। এই এলাকার গরু কাঙাল যা আছিল সব কিছু যায় নদীর ভিতরে, পোলাবানের খাদ্য মিলব না। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি হয়, তবুও স্থানীয়ভাবে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এছাড়া ভাঙনের কারণ হিসেবে সরকারিভাবে ড্রেজার দিয়ে নদী খননকেও দুষছেন তারা। আশেপাশে যে কাম করতে আছে আঙ্গুরে কোনো কাজ করে না। এলা জমিন আছে নদী ভাঙ্গা গেল, এখন কি করে খাম? দেশের সরকার থাকতে যদি এইভাবে আমরা নদীতে ভাইসা জায়গা যমুনার নাগাল, তাহলে আমরা কিভাবে চলবো? 2 বছর আগে সরকারি একটা প্রজেক্টের মাধ্যমে নদীটা খনন করা হয়। নদী খননের ফলে
নদীর যে পানির যে গতিপথটা পরিবর্তন হয়ে যায়। জরুরি ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলার বেশ কিছু জায়গা যেগুলো ভাঙ্গন কবলিত সেগুলো সরজমিন ভিজিট করেছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে বারংবার সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তার প্রেক্ষিতে বেশ কিছু জায়গায় কিন্তু ইতোমধ্যে জিও ব্যাগ ডাম্পিংয়ের কার্যক্রম চলমান রয়েছে। অস্থায়ী জরুরি আপৎকালীন কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে এবং কাজটি গতকাল শুরু হয়েছে। তার পাশাপাশি এখানে অন্যান্য ভাঙন সংলগ্ন স্থানগুলো পর্যবেক্ষণে রয়েছে। অবিলম্বে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে আবারও শুরু হয়েছে রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরা। মধ্যরাত থেকে নৌকা ও জাল নিয়ে লেকে নামেন জেলেরা। মাছ ধরা শুরু হওয়ায় জেলে ও ব্যবসায়ীদের মাছে ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রত্যাশা অনুযায়ী মাছ পাওয়ার আশা জেলেদের। মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষায় প্রতি বছরের 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত 3 মাস মাছ শিকার বন্ধে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। তবে চলতি বছর লেকের পানি দ্রুত কমে আসায় 25 এপ্রিল মাছ শিকার বন্ধ করা হয়। স্বাভাবিকভাবে 1 আগস্ট থেকে মাছ শিকার শুরুর কথা থাকলেও এবার নিষেধাজ্ঞার মেয়াদ আরও 10 দিন বাড়ানো হয়। এ সময় বন্ধ ছিল স্থানীয় বরফ কলগুলো। এই ছিল সংবাদ সারা দেশে এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।